জুলাই ২, ১৯৮৩ সাল। টরন্টো থেকে এডমন্টন যাচ্ছে এয়ার কানাডা ফ্লাইট 143, যেখানে ফ্লাইটের রেগুলার মেইনটেন্যান্স চেক আপ করা হয়েছিল। জুলাইয়ের ৩ তারিখ সকালে ফ্লাইটটি এডমন্টন থেকে মন্ট্রিয়ালে গিয়েছিল। মন্ট্রিয়ালে যাওয়ার পর ফ্লাইট মেম্বাররা তাদের ডিউটি এক্সচেঞ্জ করে ফেলে। এর ফলে প্লেনে নতুন পাইলট এন্ট্রি হয়, যার নাম ক্যাপ্টেন রবার্ট পিয়ারসন। এই পাইলটের ছিল ১৫,০০০ ঘণ্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা। এভিয়েশন ইন্ডাস্ট্রি তাদের অভিজ্ঞতা ঘণ্টাতে রেকর্ড করে থাকে। সেই সময়ে যে কোনো পাইলটেরই থাকত এই ১৫,০০০ ঘণ্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা। ক্যাপ্টেন পিয়ারসনের সাথে সহকারী হিসেবে প্লেন উড়াতে আসে ফার্স্ট অফিসার মায়ার্স কোয়ান্টল, যার ছিল ৭,০০০ ঘণ্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা। ওই সময় কানাডা তাদের পুরনো মেজারমেন্ট সিস্টেমকে নতুন ইম্পেরিয়াল মেট্রিক সিস্টেমে আপগ্রেড করতে থাকে। ইম্পেরিয়াল ইউনিট মেজারমেন্ট সিস্টেম, যা আজ পৃথিবীর সর্বত্র প্রচলিত রয়েছে, সে সময়ে কেবল এর প্রসেসিংয়ের কাজ চলছিল, আর আপগ্রেডের প্রসেসিং ছিল দুর্ঘটনার মূল কারণ। সে সময়ে 767 প্লেনে নতুন ইম্পেরিয়াল মেজারমেন্ট সিস্টেম ইনস্টল করা হয়েছিল, কিন্তু বাকিগুলোতে সেই পুরাতন মেজারমেন্ট সিস্টেম বিদ্যমান ছিল। রিফিউয়েলিং টিম এয়ার কানাডা ফ্লাইট 143-এ ২২,৩০০ কেজি ফুয়েল লোড করার কথা ভুলে যায়। এয়ার কানাডা ফ্লাইট 143 এবং 747 প্লেন দেখতে একই রকম ছিল। একদম নতুন হওয়ার ফলে রিফিউয়েলিং টিমের মনে হয়েছিল যে এতে পুরাতন ইম্পেরিয়াল ইউনিট সিস্টেম ইনস্টল করা আছে। তাই তারা ২২,৩০০ কেজি ফুয়েলের পরিবর্তে ২২,৩০০ পাউন্ড ফুয়েল লোড করেছিল, যা প্রয়োজনের তুলনায় অর্ধেক ছিল। এখানে ফ্লাইট ক্রুও একটি ভুল করেছিল। তারা টেক অফ করার আগে ফুয়েল লেভেল চেক না করেই রিফুয়েলিং টিমকে কনফার্মেশন দিয়েছিল। তারপর টেক অফ করে নেয় তারা। তারপর আকাশের ৪১,০০০ ফুট বেশি উচ্চতায় ক্যাপ্টেন একটি সিগন্যাল দেখতে পান। সিগন্যালটির অর্থ ছিল প্লেনের বাম ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা মন্ট্রিয়াল থেকে ফুয়েল ভরে এডমন্ট যাচ্ছিল, কিন্তু যখন একটি ইঞ্জিন বন্ধ হওয়ার খবর পায় তখন প্লেনটি ছিল মধ্য আকাশে। এর সবচাইতে কাছে ছিল ছোট্ট একটি এয়ারপোর্ট। ফ্লাইট ক্যাপ্টেন ভেবেছিল তারা ওখানেই ল্যান্ড করতে পারবে, কিন্তু বাম ইঞ্জিন বন্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ডান ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। যখন পাইলট এটি দেখতে পারে তখন সে দেখে তারা মাটি থেকে ৪১,০০০ ফুট উপরে রয়েছে। প্লেনে যে ইলেকট্রিসিটি পাওয়া যায় তা প্লেনের টারবাইন ঘোরার ফলে উৎপন্ন হয়, কিন্তু তখন প্লেনের দুটো টারবাইনই গতিশীল বায়ুর কারণেই কেবলমাত্র ঘুরছিল, যা পুরো প্লেনে ইলেকট্রিসিটি সাপ্লাই করার জন্য যথেষ্ট হলেও ককপিটে খুবই কম ইলেকট্রিসিটি ছিল। এ কারণে পুরো মনিটরিং সিস্টেমে ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারছিল না, ফলে অনেক মনিটরিং সিস্টেম বন্ধ হয়ে যায়। ক্যাপ্টেন পিয়ারসন এবং ফ্লাইট অফিসার দুইজন মিলে সিদ্ধান্ত নিতে থাকে যে এখন তারা কি করবে, কারণ প্লেনের ক্রু এবং ৬০ জন প্যাসেঞ্জারের জীবন তাদের দুজনের হাতে ছিল এবং তাদের কাছে ফুয়েলও ছিল না। দুটি ইঞ্জিন বন্ধ, পর্যাপ্ত বিদ্যুৎ না থাকার কারণে অনেক ইনস্ট্রুমেন্ট বন্ধ হয়ে যায়। কেবল কিছু অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কাজ করছিল। তারা প্রথমে বোয়িং 747-এর ইমার্জেন্সি গাইড ম্যানুয়াল খুলে দেখতে থাকে যে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর আর কি করার আছে। অনেক খোঁজার পর তারা জানতে পারে ম্যানুয়াল সিস্টেমে এমন কিছুই নেই। এই দিনের আগে এমনটি কখনোই ঘটেনি, আর ম্যানুয়ালটি তৈরি করার টিমটি কখনোই ভাবেনি যে এমন কোনো ধরনের কন্ডিশন সম্মুখীন হতে হবে, যে কারণে এই ম্যানুয়াল দেখে তাদের শেখার মতো কিছুই ছিল না। বেঁচে ফেরার মতো কোনো পথও ছিল না। ক্যাপ্টেন পিয়ারসন ঠিক করে সে প্লেনটিকে সুপার সিরিয়াসভাবে ল্যান্ড করবে, কিন্তু এখানে সমস্যা হলো ইলেকট্রিসিটি না থাকার ফলে ইন্ডিকেটর কাজ করছিল না, যে কারণে বোঝার কোনো উপায় ছিল না যে প্লেন কত উচ্চতায় আছে আর প্লেনটি ঠিক কতটি স্পিডে ল্যান্ড করছে। ক্যাপ্টেন তার সম্পূর্ণ অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্লেনকে নিচে ল্যান্ড করা শুরু করে দেয়। ক্যাপ্টেন ৪০০ কিলোমিটার/আওয়ার গতিতে প্লেনকে নিচে নামাচ্ছিল। ফার্স্ট অফিসার হিসাব করতে থাকে তারা বিনা প্যাকে নিচে ঠিকভাবে ল্যান্ড করতে পারবে কিনা। প্লেনে মজুত করা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল টিম দূরত্ব হিসাব করার পর জানতে পারে প্লেন প্রচণ্ড গতিতে নিচের দিকে ধেয়ে আসছে,
আর খুব কম সময়ের মধ্যে এটি মাটিকেও স্পর্শ করবে। আর এই কন্ডিশনে প্লেন টিয়াগো এমার্জেন্সি স্পটের উপর পৌঁছাতে পারবে। তখনই ফার্স্ট অফিসারের মনে পড়ে তার পুরনো এয়ারফোর্স বেজে গিমলির কথা, যেটা সেই স্থানের পাশেই অবস্থিত ছিল। ক্যাপ্টেন পিয়ারসন এবং এয়ার ট্রাফিক টিম হিসেব করে দেখল তারা সেখানে পৌঁছতে পারবে, কিন্তু তারা এটা জানত না যে এই বেসটি তখন একটি রেস ট্র্যাকে পরিণত হয়েছে। প্লেনটির রেস ট্র্যাকে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো কোনো ব্যাপার ছিল না যদি সেটা খালি থাকত, কিন্তু সে সময় রেস ট্র্যাকটিতে একটি রেস চলছিল আর পুরো স্টেডিয়াম দর্শকপূর্ণ ছিল। এর পাশেই ছিল গ্রেট ট্র্যাক, যা পুরোপুরিভাবে খালি ছিল, কিন্তু সেটা অনেক বিপজ্জনক। ক্যাপ্টেন ওখানেই ল্যান্ড করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। প্লেনের ল্যান্ডিং গিয়ার গ্র্যাভিটি ড্রপ করার কারণে বাইরে বের হয়ে আসে। যে কোনো উপায়ে ল্যান্ডিং করানোর জন্য ভার্টিক্যাল স্পিড অনেক বেশি হয়ে যায়, কিন্তু এই রিস্ক নেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো পথ ছিল না। তার মধ্যে অনেক কিছু ইতোমধ্যে হয়ে গিয়েছে যা প্লেন ল্যান্ডিংকে আরও বিপজ্জনক করে তুলবে। প্রথমে প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ফলে প্লেন ইলেকট্রিসিটি শূন্য হয়ে যায়, যার ফলে কোনো শব্দের সৃষ্টি হচ্ছিল না। তাছাড়া আলোর অভাবে তাদের দেখতেও অনেক সমস্যা হচ্ছিল। নিচের দর্শকরাও বুঝতে পারছিল না যে তাদের দিকে কি বিপদ এগিয়ে আসছে। গতিশীল বায়ুর কারণে টারবাইন ঘুরছিল, এর ফলে যে ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছিল তা দিয়ে স্টিয়ারিং সিস্টেম কাজ করছিল, কিন্তু নিচে আসার পর ব্লেড খুব আস্তে আস্তে ঘুরতে থাকে, যার ফলে স্টিয়ারিং সিস্টেম ঠিকভাবে ঘুরতেও পারছিল না। ফলে প্লেনকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যায়। এত কিছুর পরেও দুটো ভালো কিছু হয়েছিল। প্রথমে নস হুইল ঠিকমতো কাজ করছিল না। যখন প্লেন মাটিকে স্পর্শ করে তখন ক্যাপ্টেন পিয়ারসন পুরো ফোর্স ও ব্রেক লাগিয়ে দেয়, ফলে নস হুইল ভেতরে ঢুকে যায় আর প্লেনের সামনের অংশ মাটিতে আঘাত করে, আর অনেক বড় একটা বাউন্স দিয়ে দ্বিতীয়বার মাটিতে লেগে মাটির সাথে ঘর্ষণ খেতে খেতে সামনের দিকে অগ্রসর হতে থাকে। আর এই ঘর্ষণের ফলে প্লেনের গতি অনেক কমে যায়। যদি ফ্রন্ট হুইল লক হয়েও থাকত তবে প্লেন এত কম সময়ে ব্রেক পুরোপুরিভাবে এত গতি কমাতে পারত না, যার ফলে প্লেন খুব দ্রুত বেগে এসে রেস দেখা দর্শকদের ওপর আঘাত হানত। তাছাড়াও প্লেনের পেছনের হুইলকে ব্রেক লাগিয়ে মেইন ল্যান্ডিং গিয়ার ভেঙে দেয়, যার কারণে প্লেনের আরেকটি অংশ মাটিতে স্পর্শ করে। এতে আরও বেশি ঘর্ষণ খেতে থাকে এবং প্লেনটি খুব তাড়াতাড়ি থেমে যায়। ফুয়েল শেষ হয়ে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরেও মাত্র 17 মিনিট পরেই প্লেনটি মাটিতে ল্যান্ড করতে সক্ষম হয়। এই দুর্ঘটনায় ক্যাপ্টেন পিয়ারসনকে 6 মাসের জন্য ডেমো করা হয়, আর ফার্স্ট অফিসারকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়, কারণ এটা তাদের দুজনের গাফলতির কারণেই হয়েছিল। তারা ফুয়েল লেভেল চেক না করেই ফুয়েলের ক্লিয়ারেন্স দিয়েছিল, কিন্তু এত কিছুর পরেও প্লেনকে ভালোভাবে ল্যান্ড করানোর জন্য এই দুজনকে আউটস্ট্যান্ডিং এয়ারম্যানশিপের সম্মাননা দেয়া হয়, আর তাদের পাইলট ক্যারিয়ার চলমান অবস্থাতেই থাকে। আর সেই 747 প্লেনকে কিছু মেইনটেনেন্স করানোর পর এয়ার কানাডা আরও কিছু বছর চালু রাখে। 25 বছর পর 2008 সালে এই প্লেনটির উড়ানো কার্যক্রম বন্ধ করা হয়। ওই প্লেনে থাকা কোনো যাত্রী ওই 17 মিনিটকে কখনোই ভুলতে পারবে না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।